আর সংসদ অভিমুখে মিছিল করবে না ককরোচ পার্টি। অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের বিজয়ের নাটক, দাবি ইমরানের বোন। টানা 10ম রাতেও মার্কিন হামলা, পাল্টা জবাব দিল তেহরান। নতুন যুদ্ধ কৌশলে তেহরানে বদলে যাচ্ছে হামলার লক্ষ্য। ইরানের পর এবার প্রাকৃতিক তাণ্ডবে নাজেহাল আমেরিকা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংসদ অভিমুখে আর কোনো মিছিল নয়, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি। দিল্লিতে পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এবং বহু মানুষের আহত হওয়ার পর কৌশল বদল করেছে সংগঠনটি। তবে আন্দোলন থেমে যাচ্ছে না বলে স্পষ্ট করেছে তারা। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির তরুণদের অন্যতম আলোচিত প্রতিবাদে পরিণত হয়েছে। ভারতের ককরোচ জনতা পার্টি জানিয়েছে তারা আন্দোলন চালিয়ে যাবে, তবে ভবিষ্যতে আর সংসদ অভিমুখে মিছিল করবে না। পুলিশের বাধার মুখে সোমবারের কর্মসূচিতে বহু মানুষ আহত হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি, এমনটাই খবর বলছে রয়টার্স। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার দিল্লিতে সংসদ অভিমুখে মিছিল ঠেকাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী এই ঘটনায় প্রায় 180 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 118 জন নিরাপত্তা কর্মী এবং পুলিশ সদস্য এবং 60 জন বিক্ষোভকারী রয়েছেন। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেন, আমরা গতকালের কর্মসূচি বাতিল করেছি, কারণ আমরা আর কোনো তরুণকে আহত হতে দিতে চাই না। তাই তিনি আরো বলেন, পুলিশ আবারও তরুণদের আঘাত করবে, তাই আমরা আর মিছিল করব না। তবে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। দীপকের দাবি, বর্তমানে 150 জনের বেশি বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। সোমবার দিল্লি এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সংসদ অভিমুখে মিছিলে অংশ নেন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে গড়ে ওঠা এই আন্দোলন প্রথমে অনলাইন ব্যঙ্গ প্রচারণা হিসেবে শুরু হলেও পরে বড় আকারের যুব আন্দোলনে পরিণত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নুরিন নিয়াজি। ভারতের অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের বিজয়ের দাবিকে প্রশ্নবিদ্ধ করে তিনি অভিযোগ করেছেন, সেনাবাহিনী পরাজয় আড়াল করতে এই ভিন্ন বর্ণনা তুলে ধরেছে। তার এই মন্তব্য দেশটির রাজনৈতিক ও সামরিক অঙ্গনে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। এদিকে নুরিন নিয়াজির বক্তব্যকে কেন্দ্র করে পাকিস্তানের নতুন করে বিতর্ক ও আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী নাকি জিতলে উৎসব, হারলে নাটক তৈরিতে বেশ পটু। অন্তত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নুরিন নিয়াজির সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্য সেই কথাই আবার সামনে নিয়ে এলো। ভারতের অপারেশন সিঁদুর নিয়ে পাক সামরিক বাহিনী যে বীরত্বের গল্প শুনিয়েছিল, নুরিনের মতে তা ছিল স্রেফ ব্যর্থতা ঢাকার রূপকথা। তার এই দাবি পুরো পাকিস্তান জুড়ে রাজনৈতিক ও সামরিক অঙ্গনে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর পাক সেনাবাহিনী নাকি পরাজয় আড়াল করতেই বিজয়ের গল্প প্রচার করেছে। খবর এনডিটিভির। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, নুরিন নিয়াজি প্রকাশ্যেই ফাঁস করে দিয়েছেন কিভাবে 4 দিনের রক্তক্ষয়ী সংঘাতের চরম পরাজয়কে পাক মিডিয়া এবং সেনাপ্রধানরা বিজয় উৎসব বানিয়ে জনগণের সামনে পরিবেশন করেছিলেন। তার চাঞ্চল্যকর দাবি অনুযায়ী 4 দিনের এই সংঘাত পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব যেভাবে তুলে ধরেছে, বাস্তবে পরিস্থিতি তেমন ছিল না। তার মতে ভারতের অপারেশন সিঁদুর সফল হয়েছিল এবং পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের ব্যর্থতা গোপন করার চেষ্টা করেছে। সাক্ষাৎকারে নুরিন নিয়াজি আরো 2টি দাবি করেন, যদিও এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। প্রথমত, তার দাবি পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত একটি নীরব সমঝোতার কারণে ভারত সংঘাত আর বাড়ায়নি। নুরিন নিয়াজির দাবি, পাকিস্তান যাকে মার্কা-ই-হক নামে অভিহিত করেছে, সেই সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেন এবং পাকিস্তানকে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন।
বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান সেনাবাহিনী ঐতিহাসিকভাবেই নিজেদের ভূরাজনৈতিক ব্যর্থতাকে রূপকথার গল্প বানিয়ে জনগণের কাছে বেঁচে আসছে। কিন্তু ঘরের লোক যখন হাতে হাঁড়ি ভেঙে দেয়, তখন আসল নাটক শুরু হয়। নুরিনের এই কথনের পর যথারীতি পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম এজেন্সি তাকে তলব করেছে। এনসিসিআই এর নোটিশে বলা হয়, নুরিন নিয়াজি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বদনাম করা এবং ভুয়া বর্ণনা ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা, আপত্তিকর ও উস্কানিমূলক কন্টেন্ট প্রচার করেছেন। তদন্তে সহযোগিতা না করলে ধরে নেওয়া হবে যে তার আত্মপক্ষ সমর্থনের কিছুই নেই। এদিকে ক্ষমতাসীন পিএমএলএন দলও একই সুরে মিলিয়ে কথা বলছে। নুরিন নিয়াজির এসব বক্তব্যের তীব্র সমালোচনা করে দলটির নেতারা অভিযোগ করেন, তার মন্তব্য পাকিস্তানের জাতীয় স্বার্থের পরিপন্থী। আইনি তলব আর রাজনৈতিক সমালোচনা করে নুরিন নিয়াজিকে থামানো গেলেও একটি প্রশ্ন কিন্তু ঠিকই জনমনে আটকে গেল, যে পাকিস্তানের সেনাপ্রধানদের তৈরি এই বিজয়ের রূপকথা কি তবে সত্যি কফিনে ঢুকে গেল? কোনটা সত্য আর কোনটা রূপকথা তা নিয়ে এখন তোলপাড় পুরো পাকিস্তান। বিথি দাস, কালবেলা। মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন আরও তীব্র হচ্ছে। টানা 10ম রাতেও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের খবর এসেছে। আর এর জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে তেহরান। একদিকে মার্কিন অভিযানের ধারাবাহিকতা, অন্যদিকে ইরানের পাল্টা জবাব। দুই পক্ষের এই সংঘাত এখন আঞ্চলিক উত্তেজনাকে আরও গভীর করে তুলেছে। একটা যুদ্ধ আর তাকে ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি প্রতিশোধ। মধ্যপ্রাচ্যের আকাশে যেন এখন আর রাত নামে না, নামে শুধু আগুনের ঝলকানি আর বিস্ফোরণের শব্দ। তেহরান আর ওয়াশিংটনের এই সংঘাত এখন আর শুধু সীমান্তের লড়াইয়ে আটকে নেই, বরং পরিণত হয়েছে শক্তির প্রদর্শন আর প্রতিশোধের এক লড়াইয়ে। সেই ধারাবাহিকতায় টানা 10ম রাতেও ইরানের আকাশে গর্জে উঠেছে মার্কিন যুদ্ধবিমান। দক্ষিণাঞ্চলের সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার এবং কোনারাক এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে। তবে চুপ নেই তেহরানও। ইরান জবাব দিয়েছে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ভাষায়। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, সাম্প্রতিক কয়েক ঘন্টায় তারা কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, আত্মঘাতী ড্রোন ব্যবহার করে কুয়েতের 3টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর আগেও আইআরজিসি দাবি করেছিল, কুয়েতের আহমেদ আল জাবের ও আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হানা হয়েছে। শুধু সামরিক ঘাঁটিই নয়, হরমুজ প্রণালীকেও ঘিরে বাড়ছে নতুন উত্তেজনা। আইআরজিসির দাবি, ওই অঞ্চলে 2টি তেলবাহী ট্যাঙ্কারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে ওমান উপকূলেও আরেকটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া গেছে। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণার কথা জানিয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত এখন আর কেবল আকাশে উড়ে যাওয়া যুদ্ধবিমান কিংবা ছোড়া ক্ষেপণাস্ত্রের গল্প নয়। প্রতিটি নতুন হামলা যেন আরেকটি বড় যুদ্ধের দরজায় কড়া নাড়ছে, আর সেই দরজার ওপাশে অপেক্ষা করছে এমন এক অনিশ্চয়তা যার প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের ওপর। মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানের হামলার লক্ষ্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। মার্কিন যুদ্ধজাহাজ ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান করলেও তেহরানের হামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা। এই কৌশলের কারণ খুঁজছেন সামরিক বিশ্লেষকরাও। তাদের মূল্যায়ন, ইরান এমন লক্ষ্য বেছে নিচ্ছে যাতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরি করা যায়, কিন্তু সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকি কম থাকে।
ইরানের উপকূলের খুব কাছেই অবস্থান করছে মার্কিন যুদ্ধজাহাজ, তবুও সেই দিকে ছুটছে না তেহরানের ক্ষেপণাস্ত্র, বরং একের পর এক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মতো উপসাগরীয় দেশগুলো। তেহরানের এই যুদ্ধ কৌশল ঘিরেই এখন উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকে সামনে রেখেও কেন অন্য পথ বেছে নিচ্ছে ইরান? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সামরিক বিশ্লেষকরাও। এমন তথ্য উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা জোরদার করছে, পাল্টা জবাবও দিচ্ছে তেহরান। তবে তাদের হামলার মূল লক্ষ্য কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা। অথচ ইরানের একেবারে কাছেই মোতায়েন থাকা মার্কিন নৌবহর এবং ইসরায়েল এখনো সরাসরি হামলার বাইরে। বিশ্লেষকদের মতে এখানেই লুকিয়ে আছে তেহরানের সামরিক কৌশল। ইরান এমন লক্ষ্যবস্তু বেছে নিচ্ছে যেখানে ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করা সম্ভব, কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যা যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রার যুদ্ধে নামার অজুহাত দেবে। কারণ মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি হামলা চালালে তা শুধু সামরিক অভিযানে সীমাবদ্ধ থাকবে না, সেটি মুহূর্তেই পুরো মধ্যপ্রাচ্যকে আরও বিস্তৃত সংঘাতের দিকে ঠেলে দিবে। তেহরানের ধারণা, কুয়েত সহ কয়েকটি উপসাগরীয় দেশের সামরিক স্থাপনা ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাচ্ছে। তাই এসব স্থাপনায় পাল্টা আঘাতকে আত্মরক্ষার অংশ হিসেবেই দেখছে ইরান, যদিও এই অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে উপসাগরীয় দেশগুলো। এদিকে আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে অনেক সামরিক বিশ্লেষকের ভিন্ন মূল্যায়ন। তাদের মতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অধিকাংশ হামলাই পরিচালিত হচ্ছে সমুদ্রে মোতায়েন বিমানবাহী রণতরী থেকে, ফলে উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানোর অভিযোগের পক্ষে এখনো প্রকাশ্যে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং তাদের ধারণা, তেহরান খুব ভালো করেই জানে মার্কিন নৌবাহিনী বা ইসরায়েলকে সরাসরি লক্ষ্যবস্তু করলে সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখান থেকে ফিরে আসার পথ আর খোলা থাকবে না। তাই যুদ্ধের ময়দানে এখন শুধু অস্ত্রের লড়াই চলছে না, চলছে হিসেবের লড়াইও। কোথায় হামলা করলে সবচেয়ে বেশি চাপ তৈরি হবে, আবার কোথায় হামলা করলে পুরো অঞ্চল আগুনে জ্বলে উঠবে, সেই সূক্ষ্ম সমীকরণই যেন প্রতিটি সিদ্ধান্তের পেছনে কাজ করছে। আর এই কৌশলের মাধ্যমে ইরান একসঙ্গে দুইটি বার্তা দিতে চাইছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের উপর রাজনৈতিক ও সামরিক চাপ অব্যাহত থাকবে। দ্বিতীয়ত, সেই চাপ এমন মাত্রায় নেওয়া হবে না যাতে সংঘাত পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে এই হিসেব কতদিন ধরে রাখা সম্ভব, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা দিয়েছে একাধিক প্রাকৃতিক দুর্যোগ। কানাডার দাবানলের ধোঁয়ায় দূষিত হচ্ছে আকাশ, টেক্সাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি, আর একই সময়ে ছড়িয়ে পড়েছে নতুন দাবানল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, এই তিনটি সংকট একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের চাপ তৈরি করেছে। জলবায়ু বিশ্লেষকদের মতে একযোগে একাধিক চরম আবহাওয়াজনিত পরিস্থিতি দেশটির জরুরি সেবা ও অবকাঠামোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে যখন তৃপ্তির ঢেকুর তুলছিল পরাশক্তি আমেরিকা, ঠিক তখনই প্রকৃতি যেন ইরানের হয়ে তাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। আমেরিকা ভেবেছিল ইরানকে ঘায়েল করতে পারলেই ছড়ি ঘোরাতে পারবে মধ্যপ্রাচ্যে। তবে কোনো যুদ্ধাস্ত্র বা প্রতিপক্ষ রাষ্ট্র নয়, এবার স্বয়ং প্রকৃতি যেন উচিত শিক্ষা দিচ্ছে ট্রাম্পের দেশকে। একই সাথে মুখোমুখি তিনটি প্রলয়ঙ্কারী দুর্যোগের। আমেরিকার এই নজিরবিহীন আবহাওয়া সংকট নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। একদিকে রাজধানী ওয়াশিংটন ডিসি পর্যন্ত ছেয়ে গেছে প্রতিবেশী কানাডার বিষাক্ত ধোঁয়ায়, অন্যদিকে টেক্সাসে বন্যার পানিতে ভেসে যাচ্ছে মানুষের ঘরবাড়ি। আর এরই মাঝে রাতারাতি ছড়িয়ে পড়েছে 17টি নতুন দাবানল। জলবায়ু বিজ্ঞানীরা একে বলছেন আমেরিকার ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা। একসাথে তিনটি বড় আবহাওয়াজনিত জরুরি পরিস্থিতি এখন স্থবির করে দিয়েছে ট্রাম্পের দেশকে। কানাডার দাবানল থেকে তৈরি ঘন ধোঁয়া যুক্তরাষ্ট্রের গ্রেট লেকস অঞ্চল পেরিয়ে ওয়াশিংটন ডিসি পর্যন্ত ঢেকে ফেলেছে। বাতাসের মান মারাত্মক দূষিত হওয়ায় শিকাগোতে লেক মিশিগান সংলগ্ন পার্ক ও সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। টেক্সাস ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে নদ নদীর পানি আরও বাড়তে পারে। ইতোমধ্যেই বন্যায় অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আটকে পড়া মানুষদের সরাতে উদ্ধারকর্মীরা নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করছেন।
পরিস্থিতি সবচেয়ে শোচনীয় প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চলে। এনআইএফসি জানায় পার্বত্য অঞ্চলে কম তুষারপাত ও দীর্ঘস্থায়ী খরায় বনভূমি অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছে। ফলে আগস্টের সম্ভাব্য অগ্নিকাণ্ড জুলাইয়ের মধ্যভাগেই দেখা দিয়েছে এবং রাতারাতি নতুন 17টি দাবানল ছড়িয়ে পড়েছে। জলবায়ু বিজ্ঞানী মাইকেল ম্যান জানান, জেট স্ট্রিমে রেজোন্যান্স নামের অস্বাভাবিক তরঙ্গ তৈরি হওয়ায় নির্দিষ্ট এলাকায় তাপপ্রবাহ, অতিবৃষ্টি বা দাবানল দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে। গবেষক জেসি বারম্যানের মতে, একসাথে একাধিক দুর্যোগ আঘাত হানায় স্বাস্থ্য, বিদ্যুৎ ও জরুরি সেবা ব্যবস্থা একযোগে ধসে পড়ে সম্মিলিত ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। একটির পরে একটি নয়, বরং একই সময়ে একাধিক চরম আবহাওয়া আঘাত হানায় সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত বেড়ে যাচ্ছে। অন্যের জমিনে বুলেট ও বোমার যুদ্ধ চাপিয়ে দেয়া আমেরিকা আজ নিজের মাটিতেই কোণঠাসা। দূরপ্রাচ্যে, মধ্যপ্রাচ্যের আকাশকে বারুদের ধোঁয়ায় অন্ধকার করার পণ নিয়ে যে শক্তি মাঠে নেমেছিল, তাদের নিজের আকাশই আজ বিষাক্ত ধোঁয়ায় কালো। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার খেসারত দিতে গিয়ে পরাশক্তি যুক্তরাষ্ট্র আজ প্রকৃতির নিজস্ব যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অসহায়। এই চরম বাস্তবতায় প্রমাণ করে, বিশ্বের কোনো যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র দিয়ে প্রকৃতির এই নির্মম প্রতিশোধকে রোখা সম্ভব নয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সারা বিশ্বের আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।